আমরা এত বেশি কনসালটেশন করেছি এবং প্রত্যেকটা কনসালটেশনে এত গুরুত্বপূর্ণ সব মতামত পেয়েছি যে প্রত্যেকটা মতামতকে আমাদেরকে আমলে নিতে হয়েছে। যেহেতু পার্সোনাল ডেটা প্রোটেকশনের সাথে ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্সের সাথে দেশের পাশাপাশি বিদেশি স্টেক হোল্ডাররা জড়িত, সেজন্য আমাদেরকে দেশের বাইরের যে স্টেক হোল্ডার আছে, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকান বাংলাদেশ বিজনেস কমিউনিটি থেকে শুরু করে মেটা, গুগল, উবার, টেক প্ল্যাটফর্ম যত কোম্পানি আছে বাংলাদেশে যারা, তাদের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কিংবা কালেকটিভলি আমাদেরকে কনসালটেশনে বসতে হয়েছে। তো এই দীর্ঘ পথটা আমরা জাস্ট বিচ্ছিন্নভাবে করিনি। আমাদের সহকর্মীদের কথা আপনারা শুনেছেন। আমরা এই আইনটা করার মাধ্যমে একটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি তৈরি করেছি। এই ক্যাপাসিটিটা একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে এসেছে, যেখানে আমরা প্রথমবারের মতো আইন এবং পলিসির সাথে অর্গানাইজেশনের একটা সম্পর্ক এবং একটা সংযোগ সেতুবন্ধন স্থাপন করেছি। সেটা কি? সেটা হচ্ছে আইসিটি আগামীর দিনে কি কাজ করবে সেই কাজের ম্যান্ডেটগুলো আমরা আইনের মাধ্যমে ভিত্তি দিয়েছি, ভিত্তি ফাউন্ডেশনগুলো রচনা করেছি এবং ডেটা গভর্নেন্সের মাধ্যমে বাংলাদেশ সরকার আগামী দিনে কি করবে, কর্তৃপক্ষের কতগুলো উইং হবে এবং কর্তৃপক্ষের টরটাকে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে দিয়েছি। এখন আজকে পত্রিকায় বেশ কিছু কথাবার্তা দেখলাম, সেটা হচ্ছে যেই গভীর এবং ডিপ কারিগরি ইনসাইটের মাধ্যমে এবং গভর্নেন্স স্কোপের মাধ্যমে আমরা যে আইনটা তৈরি করেছি, 6 মাসের অধিক সময়ে দিনের পর দিন রাতের পর রাত খাটাখাটি করে, সেটা যদি আপনি 6 ঘন্টার উইদাউট এনি কনসালটেশন আমাদের সাথে কোনো যোগাযোগ ছাড়া আপনি যদি রিপোর্ট করে দেন, তাহলে অবধারিতভাবে সেখানে ভুল বক্তব্য আপনি নিয়ে আসার সম্ভাবনা আপনার দিক থেকে অনেক বেশি। তো সেজন্য আমি গণমাধ্যমকে অনুরোধ করব, আমাদেরকে প্রশ্ন করুন, আমাদের কাছে আসুন, জিজ্ঞেস করুন, জানা বুঝার ভিত্তিতে রিপোর্ট করুন। তার কারণ হচ্ছে এই যে ডেটা গভর্নেন্সের যে নলেজটা, এই নলেজটা বাংলাদেশের সোসাইটিতে কিছুটা অপ্রতুল বলতে হবে। এই ধারণাটা আসেনি। 1999 সালে ইউরোপীয় ইউনিয়নের ছোট্ট দেশ এস্তোনিয়া প্রথম ইন্টারঅপারেবিলিটি চালু করে। আপনারা এক্স রোড নামে তাদের যে ইন্টারঅপারেবিলিটির যে গ্র্যান্ড ডিজাইন, সেটা আপনার কথা শুনেছেন। সেদিক থেকে বিবেচনা করলে আমরা 25টি বছর পিছিয়ে অন্তত। তো এই যে 25 বছরের যে ব্যবস্থাপনাহীনতা, এই যে 25 বছরের যে জ্ঞানহীনতা বা আমাদের যে পলিসি এবং নলেজের যে গ্যাপ এবং নলেজের সাথে পলিসি এবং গভর্নেন্সের যে গ্যাপ, এই গ্যাপটা তো ওভারকাম করার জন্য আমাদেরকে পুরো ইকোসিস্টেমের গভীরে যেতে হবে যে আমরা ঠিক কোন প্রেক্ষাপটে এটা রচনা করেছি। যেমন ধরুন, আইনের এক জায়গায় আমরা বলেছি প্ল্যাটফর্ম লায়াবিলিটি। আমি মনে করি আইসিটি এবং আমার সহকর্মীদেরকে প্রশংসা মানে আপনাদেরকে তাদের প্রশংসা করা উচিত। এই জন্য প্রথমবারের মতো বাংলাদেশে প্ল্যাটফর্ম লায়াবিলিটিটাকে এনশিওর করা হয়েছে। আপনার এখন প্ল্যাটফর্ম লায়াবিলিটি বলতে সেখানে যেরকম মেটা, গুগল, বড় বড় গ্লোবাল টেক জায়ান্ট আছে, সেখানে আমার দেশের ছোট একটা প্ল্যাটফর্ম থাকতে পারে। এখন প্ল্যাটফর্ম লায়াবিলিটির ধারায় বলা আছে ডিসপ্রপোর্শনেট কোন ধরনের কোন বিধান তার উপর চাপিয়ে দিবেন না। অর্থাৎ একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, তার টোটাল টার্নওভার 10 লক্ষ টাকা, আপনি তাকে বলতে পারবেন না যে তাকে 2 কোটি টাকার একটা সফটওয়্যার কিনে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে। বুঝতে পেরেছেন? তো এই ধারাটার অপব্যাখ্যা আজকের পত্রিকায়, দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় হতে দেখেছি। আমি আপনাদেরকে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, অনেক বেশি জ্ঞান, অনেক বোঝাপড়া, অনেক গভীরতার ভিতরের দিয়ে গিয়ে আমরা এই আইনগুলো তৈরি করেছি। আপনারা আমাদের প্রচেষ্টা থেকে আমাদের সহকর্মীদের যে কালেকটিভ এফোর্ট, এই কালেকটিভ এফোর্টকে যদি সম্মান করেন, তাহলে আমি মনে করব যে আমরা অনেক বেশি ধন্য হব এবং জাতি উপকৃত হবে। তো সেজন্য বিরোধিতার ক্ষেত্রে কোনো বিরোধিতা নয়, বরং আপনারা আমাদের কাছে আসুন, কোন লাইনে কোন শব্দ কোন বাক্য কেন উপস্থাপন করেছি, এই বোঝাপড়াটা যাতে আপনাদের মধ্যে হয়ে থাকে। তা আমি বলতে চাই যে এই যে বাংলাদেশে বিদেশি কনসালটেন্ট হায়ার করে পলিসি করা হয়, আইন করা হয়, কিংবা বিভিন্ন ধরনের কনসালটেশন করা হয়, ডিজাইন ডিপিপি লেখা হয়, আমরা আইসিটিতে এই চর্চা থেকে সরে আসার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এর মাধ্যমে আমরা শুধুমাত্র
দেশের সম্পদ ব্যবস্থাপনার গুণগত মান উন্নয়নের চেষ্টা করিনি, বরং আমরা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বৃদ্ধির চেষ্টা করেছি। আমাদের যে টিমগুলো আজকে যে কাজ করছেন, আপনারা কয়েকদিনের মধ্যেই আমরা আইনটা প্রকাশ করব। আপনারা এর কোয়ালিটি, এর শব্দবিন্যাস, এর কারিগরি যে বিস্তৃতি, এই বিস্তৃতি আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমাদের টিমের কতটুকু সক্ষমতা অর্জন হয়েছে, এবং এই ইনহাউস সক্ষমতা আগামী দিনে বাংলাদেশকে সার্ভ করবে বলে আমি মনে করি। আইন করতে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে করতে হয়েছে, বাট এই দ্রুততার কারণে আমরা কোয়ালিটিকে কম্প্রোমাইজ করিনি, আমাদেরকে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয়নি। আমরা এই আইনের মাধ্যমে, এই আইনের কনসালটেশন ফেজে বিশ্বের 30টি দেশে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট প্রণয়নের সাথে জড়িত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনজীবীর পরামর্শ নিয়েছি, এবং সেখানে তারাও আমাদের ভূয়সী প্রশংসা করেছে। তারা যে সম্মানটুকু আমরা দেখিয়েছে, আমি আশা করি বাংলাদেশের গণমাধ্যম থেকে কাছাকাছি সম্মান আমার নিজের দেশের মানুষের কাছ থেকে পাবো। আমি বলেছি যে আমরা আইনে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের সাথে সরকারি কাজ এবং পলিসি সমন্বয় করেছি, অর্থাৎ কর্তৃপক্ষ কি কাজ করবে। এখন আপনি যদি বলা হয়েছে যে কে বা কারা, বিস্তারিত না পড়েই বলেছে কর্তৃপক্ষকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষকে অবাধ ক্ষমতা দেওয়া হয়নি, কারণ সেখানে কোয়াসি জুডিশিয়াল একটা অথরিটি রাখা হয়েছে, অর্থাৎ কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে হয়েছে। এখন কর্তৃপক্ষকে দরকারি ক্ষমতা দেওয়ার দরকার আছে, এবং সেটা দেওয়া হয়েছে। সেখানে কিভাবে দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই, দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে তথ্যর আদান প্রদান করে, এই আদান প্রদান 4 রকমের সংজ্ঞায়িত করেছে আমরা: তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, প্রক্রিয়াজাতকরণ। এই 4টা কাজ যদি কর্তৃপক্ষ করে, কোনো প্রতিষ্ঠান করে অন্য প্রতিষ্ঠানের সাথে, তাহলে আমরা বলেছি ওভারসিইং অথরিটি হিসাবে কর্তৃপক্ষের যে একটা কমপ্লায়েন্স রচনা করে দিবে, এই কমপ্লায়েন্সটা মানতে হবে। এটা এই জন্য মানতে হবে যে যাতে আমার ব্যক্তি নাগরিকের তথ্য নিয়ে কেউ ব্যবসা করতে না পারে, কেউ তার নিরাপত্তা হরণ করতে না পারে। এবং এই ঘটনাগুলো বাংলাদেশের বিগত সময়ে হয়েছে। আজকে আমরা গুম, খুন সব বিভিন্ন ধরনের যে অপরাধের বিস্তৃতি দেখি, এই বিস্তৃতির পিছনে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে অনেকাংশে দায়ী করা যায়। আমরা দেখেছি আমাদের এখানে কুরিয়ার কোম্পানির কাছ থেকে ব্যক্তির জিও লোকেশন নিয়ে সেখানে তাকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। আমাদের নাগরিকদেরকে এই অপব্যবহার এবং তথ্যের উপাত্তের এই যে অনধিকার চর্চা, এখান থেকে মুক্ত করতে হবে। যদি না মুক্ত করতে পারি, তাহলে ডিজিটাল গভর্নেন্সে আমরা আমাদের নাগরিকদেরকে অনিরাপদ রাখবো। তো আমি বলতে চাই যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আইন দুটো রচনা করেছি, 3টি আইন বলা চলে, আমরা পরস্পরের সাথে সমন্বিত করে এই আইনগুলো করেছি: সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং ডেটা গভর্নেন্স। আমরা বিগত সময়ে দেখেছি ডিজিটাল ট্রান্সফরমেশনের নামে কতগুলো আইল্যান্ড তৈরি করা হয়েছে, যার মধ্যে কোনো সেতু নেই। এই যে ফ্র্যাগমেন্টেড ডিজিটাল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট বাংলাদেশকে উপহার দিয়েছে 5 কোটি মানুষের তথ্যের ডার্ক ওয়েবে অ্যাভেলেবিলিটি, উপহার দিয়েছে আজকে আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ফেক এনআইডি কার্ড তৈরি করা যেতে পারে, এবং ফেক হেলথ কার্ড, ফেক রেশন কার্ড সবকিছু করা যেতে পারে। এবং এমন একটা পর্যায়ে দিয়ে গেছে, এই তথ্য ব্যবহার করে আপনারা জানেন ভিক্টর টেকক্রাঞ্চের তারা দেখিয়ে দিয়েছে যে এই তথ্যগুলো বাইরে পাওয়া যাচ্ছে, এই তথ্যগুলো দিয়ে ফেক এনআইডি কার্ড তৈরি করা যেতে পারে, অন্যান্য ফেক আইডেন্টিটি কার্ড তৈরি করা যেতে পারে, যেটা দিয়ে সম্পদ হস্তান্তরের মতো ঘটনা ঘটতে পারে, এবং এটা ঘটছে। আমাদের প্রতিষ্ঠানের সম্পদ ইউএনও এবং ডিসির জাল স্বাক্ষর করে হস্তগত করে ফেলা হয়েছে বিধিবদ্ধ প্রক্রিয়ায়। আমার প্রতিষ্ঠানের, আমাদের মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। তো সুতরাং আমাদের নাগরিককে, আমাদের সব প্রতিষ্ঠানগুলোকে একই দিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, অন্যদিকে তথ্যের সুরক্ষা দিতে হবে। আমরা যে আইনটা করেছি, আপনারা জানেন যে এই আইনে আমরা কোনো জামিন অযোগ্য ধারা রাখিনি। বাংলাদেশের আইনে নমিনালি যদি শাস্তির বিধান বলা হয় 10 বছর, তাহলে সেটা বাস্তবে হয় কয়েক বছর মাত্র। সাধারণত ওই আসামি আইন মেনে চলেছে বা কয়েদিদেরকে মানে
শৃঙ্খলা মেনেছে, কয়জন সাপোর্ট করেছে, এগুলো ব্যবহার করে নমিনাল শাস্তিটাকে বাস্তবে অনেক কমিয়ে আনা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়ায় 1 বছর আছে, এখানে 7 বছর দেওয়া হয়েছে, এটা তো আসলে কোনো যৌক্তিক ব্যাখ্যা হতে পারে না। তারপরে প্ল্যাটফর্ম লায়াবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে যে 18 মাস সময় দেওয়া হয়েছে, এটা অযৌক্তিক, এটা মানে বাস্তবসম্মত না। আপনার ডেটা সেন্টার করতে কয়দিন লাগে? আমরা সরকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দিক থেকে ডেটা সেন্টার বাস্তবায়ন করছি 3টা, একটা না 3টা করছি। সেখানে আমরা ভেন্ডরকে 6 মাস থেকে 1 বছর সময় দিয়েছি। আমরা যদি সরকার যদি 1 বছরের মধ্যে ডেটা সেন্টার করতে পারি, বেসরকারি প্ল্যাটফর্ম কেন 18 মাসের মধ্যে ডেটা সেন্টার এনে তা আমাদের কমপ্লায়েন্স ফুলফিল করতে পারবে না? আপনারা কি আমাদের দেশের নাগরিক নাকি আপনারা কার পক্ষে কথা বলছেন? সুতরাং আমি এই প্রশ্নগুলো তুলতে চাই এই জন্য যে আজকে আমাদের বোঝাপড়ার গভীরতায় যাওয়ার সময় হয়েছে। বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করে আমাদের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না আমি মনে করি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আইনটা করেছি সেটা আমি একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে তথ্যের লেনদেন করে, তাহলে উপাত্তের লেনদেন করে, তাহলে তাদেরকে কমপ্লায়েন্স মানতে হবে। এই জন্য যে ধরুন আমি একটা প্রতিষ্ঠানকে উপাত্ত দিলাম, তার আগে আমাকে জানতে হবে যে ওই প্রতিষ্ঠানের এই উপাত্ত ব্যবস্থাপনার যোগ্যতাটা আছে কিনা, তার সাইবার সিকিউরিটির জন্য পর্যাপ্ত টুলস আছে কিনা, তার সেখানে নেটওয়ার্কিং বুঝে, সাইবার সিকিউরিটি বুঝে, ডেটা গভর্নেন্স বুঝে বা ডেটা সায়েন্স বুঝে এই ধরনের এক্সপার্ট আছে কিনা। ডেটা হচ্ছে আজকের জগতের মাইন, গোল্ড মাইন। আগে যেটা গোল্ড ছিল বা ফুয়েল ছিল, সেটাকে আজকের জগতে বলা হয় যে ডেটাটা হলো মাইন। এই ডেটা মাইনিং করে আমি আমার ডিজিটাল ইকোনমির এক্সপানশন করব। এখন এই ডেটা আমি একটা অরক্ষিত, একটা জ্ঞানহীন, একটা ব্যবস্থাপনাহীন কোম্পানিকে, প্রতিষ্ঠানকে দিয়ে দিতে পারি না। তো সেজন্য আমরা বলেছি কর্তৃপক্ষ একটা কমপ্লায়েন্স মেনটেন করবে। এই কমপ্লায়েন্সের শুরু হবে সম্মতির মাধ্যমে, অর্থাৎ ডেটার যে ওনারশিপ, ডেটার যে মালিকানা, সেটা ব্যক্তির, ডেটার সার্বভৌমত্ব ব্যক্তির পক্ষে একটা প্রতিষ্ঠান জিম্মাদার হিসাবে, যেটাকে আমরা আইনে ডেটা ফিউডিশিয়ারি বলেছি, জিম্মাদার হিসাবে ডেটা কালেক্ট করবে, তারপর সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ করবে। এবং এই প্রক্রিয়াজাতকরণের যে স্তরগুলো আছে, এই স্তরগুলোতে কর্তৃপক্ষ দেখবে যে আসলে ওই প্রতিষ্ঠানের এই কাজটা করার সক্ষমতা আছে কিনা। এখন এটাকে যদি আপনি অধিক ক্ষমতা বলেন তাহলে আমার কিছু করার নেই, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই ক্ষমতাটা দেওয়া দরকার আছে। অর্থাৎ সুপারভাইজিং অথরিটি হিসাবে আমরা প্রতিষ্ঠান 1 যদি প্রতিষ্ঠান 2কে যদি তথ্যের উপাত্তের আদান প্রদান করে, তাহলে এখানে সুপারভাইশন লাগবে, একটা না একাধিক সুপারভাইশন লাগবে। এমনকি কোন কনসালটেন্ট এই নাগরিকের ব্যক্তিগত তথ্য প্রসেস করে, সেটাকেও আপনার সুপারভাইজ করতে হবে, যাতে যেন তেন কোম্পানির, যেন তেন কনসালটেন্টের নাম করে এসে এই ডেটাটা চুরি করতে না পারে। এবং এটার ঘটনা আপনার ঘটছে। আজকে আপনারা যদি আমাদের সাইবার সুরক্ষা নিয়ে কাজ করা এথিক্যাল হ্যাকারদের নিয়ে কথা বলেন, তাহলে তারা বলবে যে কমপক্ষে 7 থেকে 10% সাইবার সিকিউরিটি ব্রেচ হচ্ছে ইন্টারনাল অ্যাক্টরদেরকে দিয়ে, অর্থাৎ কোম্পানির নিজস্ব ভেন্ডর এবং কনসালটেন্টরাই সাইবার সিকিউরিটির থ্রেটগুলো তৈরি করছে। তাহলে কর্তৃপক্ষকে ক্রিটিক্যাল পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে একটা ওভারসিং করতে হবে যে কোন ভেন্ডর কাজ করছে, এখানে কিন্তু বৈরী ভেন্ডর বা বৈরী কনসালটেন্ট আছে কিনা, তাহলে এই ওভারসিং গুলো লাগবে। তারপরে ধরুন এরকম ঘটনা ঘটেছে, বাংলাদেশেরই একটা কোম্পানি একই সফটওয়্যার 7টা মন্ত্রণালয়ের 7টা দপ্তর সংস্থা বিক্রি করেছে, তাহলে সরকারের অর্থের অপব্যয় হলো না? ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে একই সেবা প্রদানকারীর ক্ষেত্রে একই সফটওয়্যারের উপস্থিতিতে অন্য সফটওয়্যারের ইন্ট্রোডাকশন করা যায় না। তাহলে আমরা এখানে এইরকম একটা এনভায়রনমেন্ট করার চেষ্টা করেছি যে এখানে একটা হার্ডওয়্যার কমপ্লায়েন্স, একটা সফটওয়্যার কমপ্লায়েন্স থাকবে, যে যেই কাজটা করার জন্য আপনি সফটওয়্যারটা মানুষের পাবলিক স্পেন্ডিং করছেন, মানুষের টাকায়, কর ভ্যাটের টাকায় আপনি করছেন, আপনি তার আগে যাচাই করবেন যে একই ধরনের সফটওয়্যার এই মন্ত্রণালয়গুলোতে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ইন্ট্রোডিউস করতে পারবেন না, ওই আগেরটার ব্যবহার সুনিশ্চিত করবেন এবং এর মাধ্যমে আপনি মানুষের অর্থের অপচয় রোধ করবে। তো এই কমপ্লায়েন্স গুলো আমরা অত্যন্ত যৌক্তিক কারণে এনেছি। আর আমাদের
আমাদের হাইটেক পার্কের এমডি বলেছেন যে একটা ট্রেনিং ক্যালেন্ডার করা খুবই জরুরি, সেটা আমি অত্যন্ত ধন্যবাদ জানাই ওনাকে। আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ আসার পরে আমরা বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে আমরা ট্রেনিং দিয়েছি। আমরা আমাদের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে তথ্য অফিসার আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, পিআরওদেরকে ট্রেনিং দিয়েছি। আমি যখন চট্টগ্রাম বা সিলেটে গিয়েছি তখন আমাদের যারা তথ্য অধিদপ্তরের ডিওআইসিটি কর্মকর্তা আছেন আমি তাদেরকেও প্রমিস করেছিলাম যে 3টা আইন যখন হয়ে যাবে আমরা আলাদাভাবে শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টাল কর্মকর্তাদেরকে নয়, সহকর্মীদেরকে নয়, বরং আমরা জেলা প্রশাসন পর্যায়ে, পুলিশ প্রশাসন পর্যায়ে এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয় পর্যায়ে আমরা এই আইনগুলোর উপর ট্রেনিং দিব, যাতে করে আমাদের ডেটা গভর্নেন্সের একটা কাণ্ডজ্ঞান তৈরি হয়। হ্যাঁ, আমরা যাতে নিজেরা বুঝি যে আমরা ডেটা কিভাবে ডিল করব, এই প্রশ্নগুলো কিভাবে সলভ করব। তো সুতরাং সচেতনতার প্রশ্ন থেকে, বাস্তবায়নের প্রশ্ন থেকে আমরা এই ট্রেনিং ক্যালেন্ডারটা অচিরেই তৈরি করব এবং আপনাদের মাধ্যমে সেটা আমরা গণমাধ্যমেও সামনে নিয়ে আসবো। আর কর্তৃপক্ষের আরো কয়েকটা কাজ সম্পর্কে আমি একটু ধারণা দিই। আপনারা মনে করবেন না শুধুমাত্র কর্তৃপক্ষ গঠিত হয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার ওভারসিং করতে, শুধু তা নয়, কর্তৃপক্ষর আরো অনেক কিছু কাজ আছে। তো কর্তৃপক্ষের শুরুটা এভাবে হয়েছে, বিগত সরকার আইসিটির অধীনস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে একটা বোর্ডকে এই ক্ষমতাটা দিতে চেয়েছিল। তো আমরা বলেছি যে আসলে এটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাবকে রিফ্লেক্ট করে না। তার কারণ হচ্ছে ডেটা গভর্নেন্স একটা ন্যাশনাল বিষয়, এটাকে আমরা আমাদের মন্ত্রণালয়ের অভ্যন্তরস্থ করে একটা আমব্রেলার ভিতরে ঢুকিয়ে দিতে চাই না। তো প্রথমে আমাদের মধ্যে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমি প্রশংসা করি আমার সহকর্মীদেরকে, তারা সবাই এই যুক্তিটাকে মেনে নিয়েছে যে না, কর্তৃপক্ষ একটা ন্যাশনাল এন্টিটি হওয়া দরকার। তো সেজন্য আমরা এই কর্তৃপক্ষকে আমাদের স্বার্থের বাইরে এসে, আমরা কিন্তু চাইলে কর্তৃপক্ষটাকে আমাদের আইসিটির আন্ডারে রাখতে পারতাম, অনেকগুলো বাজেট নিয়ে এসে বেশ কয়েকটা প্রকল্পে টাকা ব্যবস্থ করতে পারতাম, আমরা কিন্তু সেটা করিনি। আমরা একটা জাতীয় স্বার্থে আমাদের মন্ত্রণালয়ের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মন্ত্রণালয়ের স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কর্তৃপক্ষটাকে জাতীয় পর্যায়ে রেখেছি। অর্থাৎ আমাদের মন্ত্রণালয়ের একটা উইংকে আমরা নিজের হাত থেকে ছেড়ে আমরা জাতীয় পর্যায়ে রেখেছি। এই হচ্ছে কর্তৃপক্ষ। এখন এই কর্তৃপক্ষ কি করবে? ব্যক্তিগত তথ্য সুরক্ষার যে ডিসপুট সেটেলমেন্ট যেগুলো আছে সেগুলো যেরকম করবে, আবার একই সাথে আমরা বলেছি যে এই ব্যক্তিগত তথ্য 6টা উইং থাকবে এবং বেশ কিছু কাজ করবে। যেমন ধরুন, ন্যাশনাল ক্লাউড পলিসি, ন্যাশনাল এআই পলিসি, ন্যাশনাল সফটওয়্যার পলিসি, তারপর হলো এন্টারপ্রাইজ কালচার, অর্থাৎ একটা মন্ত্রণালয় তার নিজের যে কম্পিউটারগুলো ব্যবহার করবে সেখানে এন্ড পয়েন্ট প্রোটেকশন থাকবে কিনা, সেখানে সে কি ধরনের পাইরেটেড সফটওয়্যার ইউজ করবে কিনা, এই ইত্যাদি কথাও কিন্তু কর্তৃপক্ষ আছে। সুতরাং আমি আশা করবো যে আপনারা আইনগুলো কয়েকদিনের মধ্যে পাস হয়ে যাবে, মানে প্রকাশ হয়ে যাবে, আপনারা গ্যাজেটেড হয়ে যাবে, আপনারা এগুলো অত্যন্ত ভালোভাবে পড়বেন। আমরাও ট্রেনিং এর আয়োজন করব সবাই মিলে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে নাগরিক জীবনে তথ্যের গোপনীয়তা এবং আমাদের প্রশাসনিক জীবনে, কর্মজীবনে, আমাদের কর্ম পরিবেশের নিরাপত্তা, ডিজিটাল এরিনায় আমরা যে সাইবার স্পেসে বসবাস করি, আমরা যে ডিজিটাল স্পেসে কাজ করি, বসবাস করি, এখানে আমাদের ব্যক্তির, প্রতিষ্ঠানের, সরকারের, আমাদের সরকারি বেসরকারি কোম্পানিগুলোর সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা জবাবদিহিতার সেতু বন্ধন রচনা করতে হবে। তো এই জন্য আমরা এই আইন দুটো করেছি। এবং একই সাথে আপনারা জানেন যে সাইবার সুরক্ষা আইনের একটা ভুল আমরা করেছি, সেজন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। সেটা হচ্ছে যে আমাদের সচিব মহোদয় ইতিমধ্যে বসেছেন যে কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটু পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার 2018 সালে আরেকটা ডিএসএ করেছিল। তো সেই ডিএসএর অধীনে যেই নিপীড়নমূলক ধারাগুলো ছিল এবং যেই মামলাগুলো তদন্ত হয়ে গেছে, শাস্তি হয়ে গেছে, সেই জিনিসগুলো আমাদের লিস্টে ছিল। আমরা শুধু ডিএসএ কে আমরা প্রাধান্য দিয়েছি
আমরা সিএস এর উল্লেখটা করিনি। সিএসএ কে দিয়েছি, আচ্ছা, সিএসএ কে আমরা রদ করেছি কিন্তু ডিএসএ কে করিনি। মানে মাঝখানের দ্বিতীয় স্টেজে আওয়ামী লীগ যে আইনটা সমালোচনার পরে সংশোধন করেছে সেইটার ধারাগুলোর অব্যাহতি দেয়নি। তা আমরা নতুন সংশোধনের মাধ্যমে সেইটাকেও আমরা অব্যাহতি দিয়েছি। তো এই অনাকাঙ্ক্ষিত ভুলটার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি। এটা দ্রুততার কারণে আমরা ভুল করেছি, সেটা সংগ্রহ করেছি। তো নতুন আইনেও যদি আমরা কোনো ধরনের ভুল করে থাকি ডেফিনেটলি আমরা থাকতে থাকতে সেটা আমরা সংশোধন করব। যে কোনো ধরনের সমালোচনাকে আমরা স্বাগত জানাই এবং আমরা সমালোচনা মত প্রকাশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই করেছি। এই লড়াইয়ের সুফল আমাদের নাগরিকরা, প্রতিষ্ঠানগুলো, গণমাধ্যম সহ সবাই ভোগ করবে, সেটাই চাই। আপনাদের যে কোনো আলোচনা সমালোচনার জন্য আমরা উন্মুক্ত আছি। আমি শেষ করছি এই বলি যে আমার সহকর্মীরা এই দীর্ঘ সময়ে যে স্ট্রেসফুল কাজের মধ্য দিয়ে গিয়েছেন, তাদের ব্যক্তি জীবনে প্রভাব হয়েছে, তারা ওভারনাইট কাজ করেছেন, অনেকেই রাত 9টা 10টা এবং রাত 1টা 2টা পর্যন্ত কাজ করেছে আমার সাথে। আমি তাদের এই কন্ট্রিবিউশনটাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আপনাদের এই কন্ট্রিবিউশনের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে একটা যুগান্তকারী পরিবর্তন সূচিত হলো। সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। যে ইন্টেন্স ওয়ার্কের মাধ্যমে আপনারা গিয়েছেন, এইভাবে আপনারা আগামীর দিনে যদি একসাথে কাজ করেন, আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং আমাদের ডিজিটাল যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন সত্যিকার অর্থে একটা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আমাদের দেশের মানুষের জীবন এবং সম্পদের মান উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা রাখবে। আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।